কি হে মাঝি, তাড়াতাড়ি দাঁড় চালাও, ওদিকে তো লগ্ন পেরিয়ে যাচ্ছে যে। কি দাঁড় ফেলে দিলে কেন? পাগল হয়ে গেছো নাকি? এখন আমরা যাবো কি করে? নদীতে এখন ভরা জোয়ার, আপনারা স্রোতের টানে টানে ঠিক ভেসে আসতে পারবেন কর্তা। আমি যাই, আমি বরং দাঁড়টা খুঁজে নিয়ে আসি। ও মহেন্দ্র মাঝি তো নদীতে ঝাঁপ দিল, এবার কি হবে বাবা? হ্যাঁ সেটাই তো দেখছি, কি যে হলো কিছুই তো বুঝতে পারলাম না। এই জন্য নতুন লোকদের কাজে নিতে নেই। সেসব ভেবে আর কি হবে, এখন কি করা যায় তাই বলো। ওদিকে যে লগ্ন পেরিয়ে যাবে। এখন নদীর স্রোতের সাথে ভেসে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই মামাবাবু। ভাসতে ভাসতে ঠিক কোনো পাড়ে ভিড়বে, সেখান থেকে সবাই হেঁটে চলে যাব না হয়। আহা, কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে যাবে। পুরোহিত মশাই বলেছিলেন ভোর রাতের দিকে একটা লগ্ন আছে, ওই লগ্নতেই না হয় বিয়েটা হবে, যদি পৌঁছতে পারি। কিরে, খবর পেলি কোনো? লগ্ন পার হতে আর যে মাত্র মিনিট 5 বাকি রে। এই লগ্নে যে আর বিয়ে হবে না কাকা বাবু। মানে কি বলছিস কি তুই? আর বলবেন না, জমিদার বাবুরা যেই নৌকায় করে আসছিলেন সেই নৌকার মাঝি নাকি হঠাৎ করে মাঝ নদীতে দাঁড় ফেলে দিয়ে নিজেও ঝাঁপ দিয়ে দেয়। নৌকো ভাসতে ভাসতে পাশের গ্রামের পাড়ে গিয়ে কোনো মতে ঠেকেছে। এখন ওনারা ওখান থেকে গরুর গাড়ি করে আসছেন। হে ভগবান, এবার কি হবে? ভোর রাতের দিকে তো আর একখানে লগ্ন আছে, ওতেই বিয়ে হবে না হয়। ওনারা আর ঘন্টা খানেকের মধ্যে এসে পড়বেন, আপনি চিন্তা করবেন না। আমি যাই ওদিকটা দেখি। ছেলেটি চলে যেতেই ভূপেন বাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এর প্রায় ঘণ্টাখানেক পর বর সমেত বরযাত্রীর দল কনের বাড়িতে এসে পৌঁছালো। এরপর বরকে বরণ করে ভেতর বাড়িতে নিয়ে গিয়ে বসানো হয়। বিআই মশাই, দেখলেন তো কি একটা কাণ্ড হয়ে গেল। যাই হোক, এবার আপনি বিয়ের তোড়জোড় শুরু করুন, আর কিছুক্ষণ পরেই তো লগ্ন। সে তো বটেই, কিন্তু তার আগে একটা নিয়ম মানতে হবে যে বিআই মশাই। কি নিয়ম? আসলে জামাই বাবা জীবনের বাবা অর্থাৎ আমাদের জমিদার মশাই বহু বছর আগে একটা নিয়ম তৈরি করেছিলেন তার অধীনস্থ সবকটি গ্রামের গ্রামবাসীদের জন্য। বাবা নিয়ম বানিয়েছিলেন? কই আমায় তো কিছু বলেননি। জামাই বাবা জীবন, তুমি তো পড়াশোনার জন্য ছোট থেকে শহরে তোমার মামার বাড়িতে মানুষ, তাই হয়তো জানো না। আর এই নিয়ম শুধুমাত্র লগ্নভ্রষ্টা মেয়েদের জন্যই। আহা, অত ভনিতা না করে কি সেই নিয়মটা বলুন দেখি। আগে আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে সেখানে কোনো মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয় তবে গলায় কলসি বেঁধে বৌডুবির ঝিলে তাকে স্বেচ্ছায় আত্মহত্যা করতে হবে। সে কি এ আবার কেমন নিয়ম? না না না, এসব কুসংস্কার আজকের দিনে মানার কোনো যৌক্তিকতা নেই। তাছাড়া আপনার মেয়েকে তো আমি বিয়ে করছি। হ্যাঁ বাবা জীবন, তবে সেক্ষেত্রে কোনো মেয়ে লগ্নভ্রষ্টা হওয়ার পরও যদি তাকে কেউ বিয়ে করতে রাজি হয় তবে ওই বৌডুবির ঝিলে তাকে এক ডুব দিয়ে আসতে হবে। উফ, রাত দুপুরে আচ্ছা মুশকিলে পড়া গেল তো। জামাইবাবুও বলি হারি, কি সব নিয়ম তৈরি করেছেন মাইরি। নিয়ম যখন আছে তখন তা মানতে যে হবেই বেআই মশাই। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন একটু। এইসব করতে গিয়ে আবার এই লগ্নও না পেরিয়ে যায়। না, আমরা এখনই মালতীকে নিয়ে বেরিয়ে পড়ছি, আপনারা এখানে বিশ্রাম নিন একটু। এর কিছুক্ষণ পরেই ভূপেনবাবু মালতীকে নিয়ে পৌঁছে গেলেন গ্রামের শেষ প্রান্তে থাকা বৌডুবির ঝিলে। মেয়েকে নিয়ে একাই এসেছিলেন তিনি নিয়ম অনুযায়ী। এরপর মালতী ধীরে ধীরে ঝিলের পাড় দিয়ে নেমে বেশ কিছুটা গিয়ে ডুব দেয়। কিন্তু কি হলো, মালতী এখনো উঠে আসছে না কেন? বেশ অনেকক্ষণ তো হয়ে গেল, এতক্ষণ তো জলের নিচে থাকা সম্ভব নয়। তবে কি না, মালতী আমার সাঁতার জানা মেয়ে, ও ডুববে কি করে? মালতী, উঠে আয় মা, দেরি হয়ে যাচ্ছে যে। ভূপেন বাবুর ডাকেও মালতীর কোনো সাড়া মিলল না। এভাবে আর কিছুক্ষণ কেটে যাওয়ায় অমঙ্গলের আশঙ্কা বুকে নিয়ে ভূপেন বাবু বাড়ির লোক ডেকে আনবেন ভাবছেন। এমন সময় ঘাটের কাছে পায়ের শব্দ পেয়ে চমকে ঘুরে তাকিয়ে দেখলেন ভিজে কাপড়ে মালতী উঠে আসছে। এই তো মা, তুই এসেছিস? এতক্ষণ জলের তলায় কি করছিলি? এতবার করে ডাকলাম তোকে। এতক্ষণ কোথায় বাবা?
এই তো একটা মাত্র ডুব দিয়ে এলাম, আর তোমার ডাক শুনিনি তো। যাই হোক, চল চল এখন চল, ওদিকে ওনারা অপেক্ষা করছেন। ভূপেন বাবু মালতীকে নিয়ে বাড়ি ফিরতেই ভোর রাতের লগ্নে নির্বিঘ্নে বিয়ে সম্পন্ন হয়ে গেল। পরের দিন বাড়ির সকলকে কাঁদিয়ে মালতী রওয়ানা দিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ির একমাত্র পুত্রবধূ হওয়ার সুবাদে সকলের খুব খাতির যত্ন পেল সে। এরপর এলো ফুলশয্যার রাত। তোমাকে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে মালতী। দাও, তোমার হাতটা দাও, আংটিটা পরিয়ে দিই। কি তোমার হাতটা এত ঠান্ডা কেন? মরা মানুষের শরীরের মতো লাগছে পুরো। তোমার কি শরীর খারাপ করছে? কই না তো। বাবারে, ঘরের মধ্যে এত দুর্গন্ধে ভরে গেল কেন হঠাৎ? কিছু মোড়ে টোড়ে পড়ে আছে নাকি? বাড়ির চাকরগুলো একটাও কাজের না। দাঁড়াও, জানলাটা খুলে দিই, তাতে যদি একটু গন্ধটা যায়। মহেন্দ্র ঘরের পশ্চিম দিকের জানালাটা খুলতেই এক ঝলক ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে গন্ধটাকে আরও তীব্র করে তোলে। এরই মধ্যে মহেন্দ্র পেছন ফিরে মালতীর দিকে তাকাতেই ভয়ে তার শির দাঁড়াবে শীতল স্রোত নেমে যায়। তার সামনে বিছানায় এখন যে বসে আছে সে তার সুন্দরী স্ত্রী মালতী নয়, বরং অন্য কেউ। তার হাত মুখ ফ্যাকাশে সাদাটে বর্ণ ধারণ করেছে, চোখের মণিগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর সে তার শীর্ণকায় হাত দুটো বাড়িয়ে মহেন্দ্রর দিকেই এগিয়ে আসছে হাসতে হাসতে। কি বিভৎস সেই হাসি! কি মালতী, তোমার মুখটা এমন লাগছে কেন? আর তুমি এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? মালতী হাসতে হাসতে দুহাত বাড়িয়ে এগিয়ে এসে মহেন্দ্রর গলা টিপে ধরে, যেন এই মুহূর্তে তাকে মেরে ফেলবে। কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! মহেন্দ্র চিৎকারে জমিদার মশাই স্বয়ং লোকজন নিয়ে ছুটে এলেন দরজার বাইরে। কি হলো মহেন্দ্র, এমন চিৎকার করছিস কেন? দরজা খোল, দরজা খোল এক্ষুনি! কি হলো? বৌমা কোথায়? জমিদারের গলার আওয়াজ শুনতেই মালতী মহেন্দ্রর গলা ছেড়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। অপরদিকে মহেন্দ্র ছাড়া পেতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিল, আর জমিদার মশাই ঘরে ঢুকে পড়লেন। বাবা, বাবা, মালতী পাগল হয়ে গেছে বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা! কেন, কি করেছে ও? এ কি, ও আমার দিকে এইভাবে এগিয়ে আসছে কেন? হ্যাঁ, বাঁচাও, বাঁচাও! ছাড়ো, ছাড়ো মালতী, বাবাকে ছাড়ো! এ কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো! সকলে মিলে মালতীর হাত থেকে জমিদার বাবুকে ছাড়ানোর চেষ্টা করলেও মালতীর গায়ে যেন অসুরের শক্তি ভর করেছিল। সে আরও জোরে জমিদার বাবুর গলা চেপে ধরে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই জমিদার বাবু আর সহ্য করতে না পেরে ওখানেই মারা যান, আর মালতীও সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। মামা বাবু, এ কি হয়ে গেল মামা বাবু? মালতী কেন এমন করলো? ওই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন। আমার বাবার হত্যাকারীকে আমি আর এক মুহূর্ত এখানে রাখতে চাই না। মহেন্দ্র, বাবা শান্ত হ। পুরোহিত মশাই কি বলছেন আগে শোন। শোনো মহেন্দ্র, জমিদার বাবুর মৃত্যুর জন্য মালতী দায়ী নয়। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? ও কাল রাতে আমার চোখের সামনে আমার বাবাকে গলা টিপে হত্যা করেছে, আর আপনি বলছেন ও আমার বাবার মৃত্যুর জন্য দায়ী নয়? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তার কারণ এইমাত্র নতুন বৌমাকে দেখে এলাম। যা বুঝলাম সেটা হলো ওর ওপর অশুভ আত্মা ভর করেছে, এবং সেই অশুভ আত্মাই জমিদার মশাইকে হত্যা করেছে। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে সেই অশুভ আত্মা? আর সে কেনই বা আমার বাবাকে হত্যা করতে যাবে? সেসব নিয়ে পরে আলোচনা কখনো করা যাবে। এখন এই মুহূর্তে জমিদার বাবুর শেষকৃত্য সম্পন্ন করতে হবে বাবা। আর দেরি না করে ওঠো, শ্মশানে যেতে হবে তো।
পুরোহিত মশাইয়ের নির্দেশ মতো মহেন্দ্র আর কথা না বাড়িয়ে জমিদার বাবুর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। শ্মশানে জমিদার বাবুর শেষকৃত্য সম্পন্ন করে মহেন্দ্র সকলকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমন সময় গতকাল রাতে নৌকার সেই মাঝি তাদের পথ আটকে দাঁড়ালো। মরেছে মরেছে, জমিদার মরেছে। প্রতিশোধ প্রতিশোধ নিয়েছে আমার বোন। সব মরবে, সব মরবে, সবাই মরবে, সবাই মরবে। আরে এ তো সেই কালকের সেই মাঝিটা না? কি বলছো এসব? যত সব পাগলের প্রলাপ, লোকটা বদ্ধ উন্মাদ। চলুন মামাবাবু, চলুন। না মহেন্দ্র, দাঁড়াও, একে আমি চিনি। এই তুই গঙ্গাধর না? এই ঠিক ধরেছিস পুরোহিত, একেবারে ঠিক ধরেছিস। আমি সেই গঙ্গাধর। মনে পড়েছে আমাকে? মনে পড়েছে? কিসের প্রতিশোধের কথা বলছিস তুই? তোর বোন তো। আপনি ওকে কিভাবে চিনলেন পুরোহিত মশাই? ওকে জমিদার বাড়িতে নিয়ে চলো মহেন্দ্র। জমিদার বাবুর মৃত্যুর পিছনে ওর হাত রয়েছে, নিয়ে চলো। মহেন্দ্রর আদেশে সেপাইরা গঙ্গাধরকে নিয়ে এলো জমিদার বাড়িতে। সত্যি কথা বল গঙ্গাধর, জমিদার বাবুর মৃত্যুর পিছনে তোর হাত আছে, তাই তো? আমি তো শুধু এই সঠিক সময়ের অপেক্ষা করেছি পুরোহিত মশাই। বাকি যা করার ওই বিন্দু করেছে। ওর অপমানের প্রতিশোধ নিয়েছে ও এতদিনে। আপনাদের এই হেয়ালি আমার আর ভালো লাগছে না পুরোহিত মশাই। আমাকে দয়া করে কেউ খুলে বলবেন কি হচ্ছে এখানে? কে এই বিন্দু, আর কিসের প্রতিশোধ? মানে বাবা মহেন্দ্র, মানে বলছিলাম যে। আমি বলছি মহেন্দ্রবাবু, শুনুন। আজ থেকে 30 বছর আগের ঘটনা। আমার বোন বিন্দু এই জমিদার বাড়িতে দাসীর কাজ করত, আর এই শয়তান জমিদারের নজর পড়েছিল আমার বোনের ওপর। দিনের পর দিন আমার বোনকে নিজের ইচ্ছে মতো ভোগ করেছিল সে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। একদিন সকালে। এ কি বিন্দু, তুই এভাবে বমি করছিস কেন? কি হয়েছে? না না, কাল রাতে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে হয়তো। না না, এ লক্ষণ তো ভালো টেকছে না। তুই ঘরে আয় তো। মা ছিল অভিজ্ঞ মানুষ। বোনের অবস্থা দেখেই বুঝেছিলেন সে সর্বনাশ ঘটিয়ে এসেছে। মায়ের জেরার মুখে বোনও সবটা স্বীকার করে নেয়। ছি 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 ছি, পোড়ার মুখি, এ কি করলি তুই? ওই জমিদারের কথায় ভুলে পুরো পরিবারের মুখে চুনকালি মাকালি। কি হয়েছে কি? মা মেয়েতে মিলে সকালবেলা এমন কান্নাকাটি জুড়েছ কেন? সর্বনাশ হয়েছে গো। তোমার মেয়ে কুমারী অবস্থাতেই পোয়াতি হয়েছে। ওই জমিদার আমাদের মান ইজ্জত সব শেষ করে দিল গো। কি বলছো কি তুমি? হে ভগবান, এখন যে আমাদের বিষ খাওয়া ছাড়ার উপায় নেই। এই হারামজাদি মেয়ে সব শেষ করে দিল। কিছু শেষ হয়নি বাবা। জমিদার বাবু আমাকে খুব ভালোবাসেন। উনি আমায় কথা দিয়েছেন আমাকে বিয়ে করবেন। তুমি ওনার কাছে যাও বাবা। ও সব জমিদারের ছল রে মা, জমিদারের ছল। শোনো না, তুমি একটিবার গিয়ে জমিদার বাবুকে সবটা জানাও। হতেও তো পারে উনি বিন্দুকে হয়তো সত্যি বিয়ে করলেন। এরপর বাবা আমাকে সাথে করে জমিদার বাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। এরা কি বলছে পুরোহিত মশাই? আমি কিনা করবো এক দাসীকে বিয়ে? আরে আরে আমি তো। জমিদার মশাই, এখন কর আদায়ের সময়। এখন এসব কথা বলে এদের খেপাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। গ্রামের মানুষ আবার খেপে গেলে। মানে আপনি কি আমায় ওই দাসীকে বিয়ে করতে বলছেন? আপাতত হ্যাঁ তো করে দিন। কর আদায় মিটে যাওয়ার পর বিয়ের দিন পাকা করি। আপনি বিয়ে করতে যাবেন না, ব্যাস মিটে গেল। যা বলার আপনি বলুন তবে। বেশ বেশ। এই যে মাধব, শোনো, জমিদার বাবু তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন। তবে সামনের হপ্তায় তো কর আদায়ের একটা ব্যাপার রয়েছে। জমিদার বাবু বড্ড ব্যস্ত থাকবেন।
তারপরে একটা দিনক্ষণ ঠিক করে তোমায় জানিয়ে দেব না হয়। আপনার অশেষ কৃপা জমিদার বাবু, আপনি আমাদের বাঁচালেন। আমি আমার সবটুকু দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করব। ভিখিরির আবার সবটুকু। যাও এখন, বিদায় হও। কর আদায় মিটে যাওয়ার 2 সপ্তাহ পর পুরোহিত মশাই বিয়ের দিন ঠিক করলেন। বাবা তার শেষ সম্বলটুকু দিয়ে বিয়ের সব আয়োজন করেছিলেন, কিন্তু বিয়ের দিন লগ্ন যখন প্রায় পেরিয়ে যাচ্ছে তখনও জমিদার বাবু এসে পৌঁছলেন না দেখে বাবা আমাকে বললেন, ও গঙ্গাধর, জমিদার বাবুরা এখনো যে এলেন না। এদিকে লগ্ন পেরিয়ে গেলে তোর বোন যে লগ্ন ভ্রষ্টা হবে। তুই একবার জমিদার বাড়িতে যা মামা, দেখ না কোনো সমস্যা হলো কি না। আমি তোমাকে আগেই বলেছিলাম বাবা, জমিদার মশাইয়ের মতিগতি আমার ঠিক ভালো লাগছে না। এখানে বোনের বিয়ে দিও না। তোর বোন যে পোয়াতি হয়ে বসে রয়েছে, যে এখানে বিয়ে না দিয়ে কোনো উপায় ছিল? তুই আর দেরি করিস না বাবা, একটিবার যা। বাবার কথা মতো আমি এই জমিদার বাড়িতে এসে দেখি বিয়ের কোনো আয়োজনই হয়নি। বাইরে দারোয়ানকে জিজ্ঞেস করতে এসে জানালো জমিদার মশাই নাকি তার বাগান বাড়িতে বাইজি নাচ দেখতে গিয়েছেন। আমি দৌড়ে গেলাম সেখানে। ওহো, আমার তো আজ বিয়ে ছিল, তাই না? দেখেছো, কাজের চাপে একদম ভুলে গেছি। কিন্তু আজ যে আমার বিয়ে করতে যেতে ইচ্ছে করছে না। তোমরা বরং অন্য একটা দিন দেখো, বুঝলে? এমন বলবেন না জমিদার বাবু। আপনি এখন বিয়ে না করতে গেলে আমার বোন যে লগ্নভ্রষ্টা হবে, তখন যে ওর মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। আপনার পায়ে পড়ছি জমিদার মশাই, আপনার পায়ে পড়ছি, দয়া করে চলুন। শোনো বাপু, তোর বোনের যা চরিত্রের তাতে ওর মরাই ভালো, বুঝলি? জমিদার বাবু যেতে চাইছেন না যখন, তখন ওনাকে আর জোর করিসনি। আজ উনি তো বললেন পরে একদিন যাবেন। আমার শত অনুরোধেও জমিদার বাবু তো বিয়ে করতে গেলেনই না, বরং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বাবাকে সব বলতেই তার মাথায় বাজ ভেঙে পড়ল। একদিকে গাঁয়ের লোকের নিন্দে, অপরদিকে বোনের ওই অবস্থা। কি করব না করব যখন ভেবে কুল পাচ্ছি না, তখন মা এসে জানালো, হ্যাঁ গো, বিন্দুকে অনেকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মেয়ে বউরা বলছে ও কলসি দড়ি নিয়ে ওই বড় ঝিলের ওদিকটায় গিয়েছে। ও গো, মেয়েটা কিছু একটা করে বসবে গো, ওকে বাঁচাও। বোনকে বাঁচাতে আমি আর বাবা দৌড়লাম বড় ঝিলের উদ্দেশ্যে, কিন্তু আমরা যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। বিন্দু গলায় কলসি দড়ি বেঁধে ঝিলের জলে ডুবে আত্মহত্যা করেছে। এই অবস্থায় শোক সহ্য করতে না পেরে বাবার হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে, আর তিনিও সেখানেই প্রাণত্যাগ করেন। তারপর কি হলো? সেই দিন আমি শপথ নিয়েছিলাম আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তাই তো নিয়ম মেনে বাবার শেষকৃত্য সম্পন্ন করলেও গাঁয়ের লোকের চোখ এড়িয়ে বোনকে চিতা থেকে নামিয়ে ওই ঝিলের জলেই সমাধি দিয়েছিলাম আমি। তারপরে এত বছর ধরে শুধু সুযোগের সন্ধানে ছিলাম। যখন জানতে পারলাম জমিদারের ছেলে বিয়ে করতে যাচ্ছে, সেদিন মাঝি সেজে ওই মেয়েকে লগ্নভ্রষ্টা করেছিলাম। কারণ আমার বোনের মৃত্যুর পর ওই ঝিলে লগ্নভ্রষ্টা মেয়েদের ডুবে মরতে হবে, নয়তো স্নান করে আসতে হবে। এমন নিয়ম জমিদার আর এই পুরোহিতই তৈরি করেছিল। তারপর তো যা করেছে আমার বোন বিন্দুই করেছে। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না আমার বাবা এতটা নীচ মানসিকতার মানুষ ছিলেন। আর পুরোহিত মশাই, আপনি তো ধার্মিক মানুষ বলেই জানতাম। এই অধর্ম করতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? না মানে আমি তো আর একটা কথা আপনি বলবেন না পুরোহিত মশাই। আজ থেকে এই বাড়িতে আপনার প্রবেশ বন্ধ। কাল সকালের মধ্যেই এই গাঁ ছেড়ে আপনি চলে যাবেন, এই আমার আদেশ। আর গঙ্গাধর, তুমি যেতে পারো। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আর আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই।